জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি খুব একটা ইন্টারেস্টিং বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। বিষয়বস্তুটি হচ্ছে আমার এই জন্মে যিনি মা, আমার গর্ভধারিণী, পূর্বজন্মে, কোন জন্মে, কত বছর আগে, কোন জন্মে তার সাথে আমার দেখা হয়েছিল এবং সেই জন্মে তিনি আমার কে ছিলেন। খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। এই সাবজেক্টটাকে নিয়েই কিন্তু আজ আমি আলোচনা করব। এই জন্মের মা পূর্বজন্মে আমার কে ছিলেন এবং 2025 আজকের দিন থেকে ঠিক কত বছর আগে কোন জন্মে তার সাথে আমার কি রূপে দেখা হয়েছিল। আমি জন্মান্তর নিয়ে, পুনর্জন্ম নিয়ে বা মানুষের শরীর নিয়ে, মানুষের জীবন নিয়ে, মানুষের মৃত্যু নিয়ে আলোচনা যখন করেছি, পূর্বেও বহুবার আমি আলোচনা করেছি পূর্বজন্ম নিয়ে, তখন আমি কিন্তু বারবার ধরে একটি কথাই বলেছি, আমরা শাস্ত্রে হয়তোবা ধর্মে, ধর্মকেন্দ্রিক, ধর্মভিত্তিক কোনো পুস্তকে অথবা লোকমুখে জেনে এসেছি যে অনেক যোনি অতিক্রম করে তবে মানব জন্ম হয়। পুরোপুরি ভুল। যখন আমি মরে যাচ্ছি, ধরে নেওয়া যাক সুমন্ত জি চৌধুরী মরে গেল। সুমন্ত জি চৌধুরী যখন মরে যাচ্ছে, মরে যাওয়ার পর মুহূর্ত থেকে কিন্তু কখনো তার ভেতর থেকে শক্তি নির্গত হতে শুরু করে না। তার ভেতর থেকে শক্তি নির্গত হতে শুরু করে আফটার 12 আওয়ার্স, 12 ঘন্টা পর থেকে কিন্তু আমাদের শরীর থেকে আমার ভেতরের যে শক্তি, সেই শক্তি কিন্তু নির্গত হতে শুরু করে। এবং মনে রাখা দরকার, এই শক্তিটা কিন্তু আমাদের পৃথিবীর যে বায়ুস্তর, সেই বায়ুস্তরের তৃতীয় যে বায়ুস্তর, সেই বায়ুস্তরে গিয়ে হিট করে আবার কিন্তু সেটা নিচে নেমে আসে। তার কারণ তৃতীয় বায়ুস্তরের উপরে কিন্তু আর কখনোই কোনো মতে সেই শক্তিটা চলে যেতে পারে না। তাই জন্য আমরা অনেক ক্ষেত্রে শুনি, মরে গিয়ে তো বিলীন হয়ে যাব বিশ্ব ব্রহ্মাণ্ডে। না, আমরা কেউ কিন্তু মরে গিয়ে আলটিমেট আমাদের যে পাওয়ারটা, সেটা বিশ্ব ব্রহ্মাণ্ডে বিলীন হয়ে যায় না। বায়ুস্তরের তৃতীয় বায়ুস্তরে হিট করে সেটা কিন্তু আবার নিচে নেমে আসে এবং নিচে নেমে এসে আমাদের এই পরিবেশের মধ্যেই কিন্তু তার অবস্থান। এবার সেটা কোন ইনফ্লুয়েন্সে, কার মধ্যে কতটুকু ইনজেক্ট হয়ে গেল বা কতটুকু কে অ্যাবজর্ব করলো, সেটা কিন্তু অবস্থান বলবে, সিচুয়েশন বলবে। এমন হতেই পারে যে দেখা গেল যে একটি মেয়ে সে প্রসব করলো, সন্তান এলো পৃথিবীতে, শিশু, পুরুষ অথবা নারী, সেই শক্তিটা তার মধ্যে কিন্তু ইনজেক্ট হয়ে গেল, তার মধ্যে কিন্তু ইনফ্লুয়েন্স ক্রিয়েট করলো, সেই শক্তিটা তার মধ্যে বাড়তে শুরু করলো। এবং তারপর দেখা গেল তার যখন 6 বছর বয়স বা 3 বছর বয়স বা 5 বছর বয়স বা 10 বছর বয়স, সে কিন্তু দেখা যাচ্ছে 10 সেকেন্ডে ক্যালকুলেশন করতে পারছে পার্সেন্টেজ ভাইব্রেশন। সবাই অবাক হয়ে যাচ্ছে, কি করে করতে পারছে? তার কারণ এই যে সুমন্ত জি চৌধুরীর কোনো একটা পুরো যে আমার শরীরের মধ্যে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত যে পাওয়ার, সেটা একজনের কাছে কিন্তু কখনোই প্রবেশ করে না।
কোনো একটা অংশ প্রবেশ করলো, কেননা এটা স্ক্যাটারলি কিন্তু সেটার অবস্থান আমাদের এই সমাজে, আমাদের এই পরিবেশের মধ্যে, সেখান থেকে এমন একটা শক্তি তার মধ্যে চলে এলো, যে কোনো ভাবেই চলে এলো। দেখা গেল সে 7 বছর বয়স, 10 বছর বয়সে 7 মিনিটে 10 মিনিটে ক্যালকুলেশন করতে পারছে, যেটা কিন্তু স্যার সুমন্ত জি চৌধুরী 38 বছরে শিখেছিল। সেই পাওয়ারটা কিন্তু তার মধ্যে চলে এলো। বাবা, এত কম বয়সেই সে এটা করতে পারছে। আমরা অনেক ক্ষেত্রে দেখি মুখে মুখে অঙ্ক করে দিচ্ছে 10 বছরের শিশু বলা ভালো, বালক। বোঝাতে পারলাম? এই হচ্ছে ব্যাপার। এইটা কিন্তু পুরোপুরি ইনজেক্ট হয়ে যাচ্ছে। ইনজেক্ট হওয়াও ভুল বলা হবে, ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে। সে কিন্তু সেটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে এবং সেটা কিন্তু তার মধ্যে আস্তে 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 গড়ে উঠছে। শিশুর মধ্যেও থাকতে পারে, বা কখনো কোনো মতে দেখা গেল যে কেউ অন্তঃসত্ত্বা হয়ে গেল, বা কোনো মতে দেখা যাচ্ছে কারোর ফিজিক্যাল রিলেশন চলছে, হঠাৎ করে কিন্তু সে সেই শক্তিটাকে অ্যাবজর্ব করে নিল এবং তারপরে যার জন্ম দিল তার মধ্যে দেখা গেল, যদিও সুমন্ত জি চৌধুরী সেলিব্রিটিও নয়, সুমন্ত জি চৌধুরীকে 2 জন মানুষও চেনে না, কিন্তু দেখা গেল কোনো সেলিব্রিটির তখন দেখা গেল ছোটবেলা থেকে তার নেচারটা তার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। সে অদ্ভুত রকমের কথা বলতে শুরু করছে। মুকুল সোনার কেল্লা, আমার বাবা দামি দামি পাথর কাটতো। বুঝতে পারলাম ব্যাপারটা? এই যে ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাওয়া, সেটা কিন্তু যে কেউ অ্যাবজর্ব করতে পারে। সেটা কিন্তু যখন মিলন হচ্ছে, মিলিত হচ্ছে দুটো শরীর, তখনও অ্যাবজর্ব হতে পারে। অন্তঃসত্ত্বা তখনও অ্যাবজর্ব হতে পারে। যখন প্রসব করছে তখনও কিন্তু সেটা অ্যাবজর্ব হতে পারে। যে কোনো মুহূর্তে যখন সে পাওয়ারটাকে অ্যাবজর্ব করছে, সেটাই আস্তে 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 গ্রোন আপ করতে শুরু করছে। সেটাই আস্তে 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 কিন্তু স্ট্রং জোনে যাচ্ছে। এবং যখন সে আস্তে আস্তে ম্যাচিওর হয়ে উঠছে, মানে কেবল একটা শরীর নয়, কেবল বহিঃপ্রকাশ নয়, তার মধ্যে যখন বুদ্ধি আসছে, তখন সেইগুলো পজিটিভ অর্থে ইমপ্লিমেন্ট হতে শুরু করছে। পিওর সায়েন্স। আর বারবার ধরে মাথায় রাখার প্রয়োজন আছে, একটা মানুষ মরে গেলেই কিন্তু তার মধ্যে তার যে ভেতরের শক্তিটা সেটা কিন্তু বেরোতে শুরু করে না। এবং তাই জন্যই খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, আমি আজকালকার ভণ্ড তান্ত্রিকদের কথা বলছি না, আমি নিজের চোখে কিন্তু দেখেছি সবের উপর যারা যারা তন্ত্র সাধনা করে, তাহলে তো তখন বাসি পচা মরা। অ্যাকচুয়ালি কি, সবের উপর যখন সে সাধনা করছে, সাধনা করছেটা মানে কি, তার শরীরের যে পাওয়ার এবং মৃত মানুষের যে শরীরের পাওয়ারটা বেরোচ্ছে, সেই পাওয়ারটাকে কিন্তু সে অ্যাবজর্ব করছে এবং তার পাওয়ারটা তখন গ্রোন আপ করছে। তন্ত্র মানে তনুকে কেন্দ্র করে কিন্তু যা কিছু হচ্ছে, স্পিরিচুয়ালিটি বলুন, তার মধ্যে সাধনা বলুন, আঙ্গিক বলুন, ক্ষেত্র বলুন, যাই কিছু বলুন, শবদেহের উপর বসে মানুষ কেন তন্ত্র সাধনা করে বা যে কোনো রকমের সাধনা কেন করে, তার কারণ এটাও কিন্তু একটা টাইমিং। আমার গুরু আমাকে বলেছিলেন যে যেই সময় তার শরীর থেকে শক্তিটা বেরোতে শুরু করছে, সেটা 3য় বায়ুস্তর পর্যন্ত যেতেই দিচ্ছি না, এবং তাই জন্যই শবদেহের উপর বসে যিনি সাধনা করছেন তার অত্যন্ত পাওয়ারফুল হতে হয়, কেননা তৎক্ষণাৎ সেই শক্তিটাকে সে কিন্তু অ্যাবজর্ব করার সক্ষম, অ্যাবজর্ব করতে সক্ষম। আজকে রাম রহিম শ্যাম, তারপরে মানে XYZ কে যদি বলে দেওয়া হয় সবের উপরে বসে তুমি সাধনা করো, সে সাধনা করতে পারবে না। আমি একটা সময় চেষ্টা করেছিলাম, ব্যর্থ হয়ে গিয়েছিলাম। প্রবল সাইন্টিফিক এবং প্রচন্ড শারীরিক স্ট্রেংথের প্রয়োজন হয়। এই যে অ্যাবজর্ব করছি, মানে স্পিরিচুয়ালিটির দিক দিয়ে হাই লেভেল চলে যেতে হয়, তবেই কিন্তু তার শরীর থেকে যে পাওয়ারটা বেরোচ্ছে, ভাইব্রেশন, সেটা কিন্তু আমি নিজে নিয়ে নিলাম। নিজে নিয়ে আমার সাথে কিন্তু সেটাকে প্লাস করে দিলাম আমার পাওয়ারের সাথে, এবং আমি কিন্তু স্পিরিচুয়ালিটির এক্সট্রিম পর্যায়ে চলে গেলাম এবং আমার মধ্যে কিন্তু স্পিরিচুয়াল পাওয়ার এক্সট্রিম পর্যায়ে গ্রোন আপ করলো। পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ, যেটাকে নিয়ে আজকের দিনে ভণ্ডামো হচ্ছে। জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী। আজকে আমি আলোচনা করব, পূর্বেই বললাম যে আমার এই জন্মের মা পূর্বে কোন জন্মে আমার দেখা হয়েছিল, ঠিক কত বছর আগে সেই জন্মটা হয়েছিল,
এবং সেই জন্মে আমার মা কি ছিলেন, আমার সাথে তার সম্পর্কটা কি ছিল, আমার সাথে তো তার দেখা হয়েছিল, তাহলে সেই দেখা হওয়াটা কোন সম্পর্কের ভিত্তিতে দেখা হওয়া। সুন্দর একটা প্রশ্ন আমাকে করেছিল সুদীপ্ত পাল চন্দননগর থেকে। তিনি জন্মেছেন 1975, একদম বাচ্চা ছেলে নয়, তার মানে 50 বছর বয়স হয়ে গেছে তার, জানুয়ারি মাসে তার জন্ম। তাহলে সুদীপ্ত পাল 1975 সালে জন্মেছিল, তার এই প্রশ্নটা ছিল, তার প্রশ্নের ভিত্তিতেই কিন্তু আমি এখন একদম পুরো প্র্যাকটিক্যাল করে দেখাবো কিভাবে আমরা জানতে পারবো যে আমার এই জন্মের মা তার পূর্ব কত বছর আগে কোন জন্মে তার সাথে আমার দেখা হয়েছিল এবং তখন তার সাথে আমার সম্পর্কটা কি ছিল। আমি সুদীপ্ত পাল, আমি তার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ পুরোটা বলবো না, শুধু এইটুকুই বলি 1975 সালে জন্মেছিল। তার ছকটা আমি এবার তুলে ধরছি। একটু ছকটা বলে নি সর্বপ্রথমে। লগ্ন ধনু এবং বৃষ রাশি, 1 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 1 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 2 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 3 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 4 নাম্বার ঘরেও কিন্তু কোনো গ্রহ নেই, 5 নাম্বার ঘরে মঙ্গল, 6 নাম্বার ঘরে কিন্তু কেতু এবং চন্দ্র, 7 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 8 নাম্বার ঘরে শনি বুধ সূর্য, 9 নাম্বার ঘরে কিন্তু শুক্র বসে রয়েছে, 10 নাম্বার ঘরে প্লুটো, 11 নাম্বার ঘরে ইউরেনাস বসে রয়েছে, আর 12 নাম্বার ঘরে কিন্তু রাহু এবং নেপচুন বসে রয়েছে। ভেরি নাইস, ছকটা আপনারা দেখতেই পাচ্ছেন। এবার কি ক্যালকুলেশনটা সর্বপ্রথম করতে হবে, চন্দ্র দ্বারা মাকে বোঝা যায়, তাহলে আমি চন্দ্র দ্বারা কিন্তু এবার ক্যালকুলেশন করব। এইবার খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে চন্দ্র কোথায় বসে আছে সেটা কিন্তু আমাকে দেখতে হবে। চন্দ্র বসে আছে কিন্তু শুক্রর ঘরে, বৃষর ঘরে, আর চন্দ্রর ঘর কিন্তু কর্কট, সেখানে বসে রয়েছে শনি বুধ সূর্য। এটাকে আমি আলাদা করে রাখলাম। এই চন্দ্র দ্বারা আমাকে কিন্তু একটা চতুষ্কোণ তৈরি করতে হবে। তাহলে বৃষ, সেখান থেকে কন্যা, কন্যা সেখান থেকে কিন্তু বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি থেকে মীন রাশি, মীন রাশি থেকে কিন্তু আবার বৃষ রাশি। এইবার প্রত্যেকটা ঘরের অধিপতি গ্রহ এবং সেই ঘরে যে গ্রহগুলি বসে রয়েছে সেই গ্রহগুলিকে নিতে হবে। তাহলে সর্বপ্রথম বৃষ, অধিপতি গ্রহ শুক্র, সেখানে বসে আছে কেতু প্লাস সেখানে বসে আছে চন্দ্র প্লাস। এইবার যদি আমি চলে আসি যে কন্যার ঘর, কন্যার ঘরে প্লুটো বসে রয়েছে, সেখানে কিন্তু বুধ বসে রয়েছে, বুধ। আবার যদি আমি চলে আসি বৃশ্চিকের ঘরে, তাহলে সেইটা কিন্তু মঙ্গলের ঘর প্লাস মঙ্গল, সেখানে রাহু বসে আছে প্লাস রাহু। আবার যদি আমি চলে যাই মীনের ঘরে, ঘরটা বৃহস্পতির ঘর এবং সেখানে কিন্তু কোনো গ্রহ বসে নেই। তাহলে শুক্র প্লাস কেতু প্লাস চন্দ্র যদি সাজিয়ে নিই, শুক্র প্লাস কেতু প্লাস চন্দ্র প্লাস বৃহস্পতি প্লাস মঙ্গল রাহু বুধ, যদি আমি নর্মালি দেখি যে বৃষ রাশি মীন রাশি, হ্যাঁ এরকম করে যদি দেখি শুক্র কেতু চন্দ্র বৃহস্পতি মঙ্গল রাহু এবং বুধ, তাহলে শুক্র মানে হচ্ছে 6 সংখ্যা, কেতু মানে হচ্ছে 7 সংখ্যা, চন্দ্র মানে হচ্ছে 2 সংখ্যা, বৃহস্পতি মানে 3 সংখ্যা, মঙ্গল মানে 9 সংখ্যা, রাহু মানে 4 সংখ্যা এবং বুধ মানে কিন্তু 5 সংখ্যা। তাহলে খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় এই সংখ্যাগুলোকে এবার যোগ করতে হবে। তাহলে 6 6 12 একে 13, 13 14 15, 15 16 17 18, 18 28 27, 27 27 আর 9 27, তাহলে হচ্ছে 36, 36 মানে হচ্ছে 3 প্লাস 6 9। ঠিক আছে, তাহলে 9 সংখ্যা বেরোলো। এইবার যদি খুব ভালো মতন কর্কটের ঘরটা দেখা যায়, তাহলে কর্কটের ঘরে কিন্তু কি বসে রয়েছে, কর্কটের ঘরে কিন্তু শনি বসে রয়েছে, বুধ বসে রয়েছে এবং সূর্য বসে রয়েছে। তাহলে এই 9
গুণিত শনি গুণিত বুধ গুণিত সূর্য, তাহলে 9 গুণিত 8 গুণিত 5 গুণিত 1, তাহলে কি হচ্ছে 5 1 কে 5 আর 8 8 64 8 9 72, তাহলে 72 গুণিত 5 360। 360 যখন আসছে, এই 360টা কিন্তু আমার যেই বছরে আমি ক্যালকুলেশন করছি সেই বছরের সাথে অ্যাড করে দিতে হবে। তাহলে 2025 প্লাস 360 কত হচ্ছে? 2385। এই যে 2385 হলো, সেখান থেকে তার কিন্তু জন্ম সালটা বাদ দিতে হবে 1975। তাহলে 2385 থেকে 1975 যদি বাদ দেওয়া হয়, 5 5 0, 7 8 1 আর 13 থেকে 9 4, তাহলে 410। তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে, আমার মায়ের সাথে আমার পূর্বজন্মে দেখা হয়েছিল 2025 থেকে 410 বছর আগে। 410 বছর আগে মায়ের সাথে আমার কিন্তু দেখা হয়েছিল। এইবার এই যে মায়ের সাথে আমার দেখা হয়েছিল, মানে সুদীপ্ত পালের 410 বছর আগে তার মায়ের সাথে দেখা হয়েছিল, যে চন্দননগরে থাকে, এখনো তার মা জীবিত। তাহলে সেই সময় তার মা তার কে ছিল? এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, কিছু কিছু ক্ষেত্রে মানে 12টি যে ঘর, সেই ঘর কি কি ইন্ডিকেশন করছে। 1 নাম্বার ঘরে, 1 নাম্বার ঘরের কানেকশন যদি কখনো ক্রিয়েট হয়, 1 নাম্বার ঘরের সাথে কানেকশন ক্রিয়েট হচ্ছে, তাহলে কিন্তু মা পূর্বজন্মে আমার মাই ছিল, আমি মায়ের গর্ভেই কিন্তু জন্মগ্রহণ করেছিলাম। যদি 2 নাম্বার ঘরে কোনোভাবে কানেকশন ক্রিয়েট করে, তাহলে মা আমার আত্মীয় ছিলেন, আত্মীয় বা আত্মীয়া। 3 নাম্বার ঘরে যদি কখনো কানেকশন ক্রিয়েট করে, তাহলে মা কিন্তু ভাই অথবা বোন ছিল আমার। 4 নাম্বার ঘরে যদি কখনো কানেকশন ক্রিয়েট করে, তাহলে মা আমার পাড়া পড়শি ছিলেন। 5 নাম্বার ঘরে যদি কখনো হিট করে, তাহলে কিন্তু মা আমার সন্তান ছিলেন। 6 নাম্বার ঘরে যদি কখনো হিট করে, তাহলে মা পূর্বজন্মে আমার কিন্তু শত্রু ছিলেন। 7 নাম্বার ঘরে যদি কখনো হিট করে, তাহলে মা পূর্বজন্মে আমার স্বামী অথবা স্ত্রী ছিলেন। 8 নাম্বার ঘরে যদি কখনো হিট করে, তাহলে মা কিন্তু বন্ধু রূপী শত্রু ছিলেন এবং মারক শত্রু, আমার তিনি ক্ষতি করেছিলেন। 9 নাম্বার ঘরে যদি কখনো হিট করে, তাহলে মা নয় আমার শিক্ষক ছিলেন, আমি তার স্টুডেন্ট ছিলাম, নয় আমি শিক্ষক ছিলাম, মা আমার স্টুডেন্ট ছিলেন। যদি 10 নাম্বার ঘরে কখনো হিট করে, তাহলে কর্মক্ষেত্রে মায়ের সাথে আমার দেখা হয়েছিল। যদি 11 নম্বর ঘরে কখনো হিট করে, তাহলে মা নয় আমার বন্ধু অথবা বান্ধবী ছিলেন, তা না হলে দাদা অথবা দিদি ছিলেন। আর যদি 12 নম্বর ঘরে হিট করে, তাহলে হঠাৎ করে কখনো না কখনো মায়ের সাথে কোথাও না কোথাও দেখা হয়েছিল ক্ষণিকের। এইবার সোজা একটা হিসাব, যেই সংখ্যাটা বেরোলো সেই সংখ্যাটাকে যুক্ত করে দিতে হবে। তাহলে 4 প্লাস 1 প্লাস 0 5 হচ্ছে। এইবার খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, তাহলে লগ্ন থেকে 5 নাম্বার ঘরটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে মা কিন্তু এই সুদীপ্ত পাল যে চন্দননগরে জন্মেছিল, 1975 সালে জন্ম, তার মা এখনো বেঁচে আছেন। তার মা কিন্তু পূর্বজন্মে এই সুদীপ্ত পালেরই সন্তান ছিলেন। তার মানে একদম পরিষ্কার হিসেবের মধ্যে দিয়ে যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে সুদীপ্ত পাল যিনি চন্দননগরে জন্মেছিলেন এবং যিনি 1975 সালে জন্মেছিলেন, তিনি কিন্তু তার মা এখনো সুস্থভাবে জীবিত আছেন। সেই মা কিন্তু পূর্বজন্মে এই সুদীপ্ত পালের সন্তান ছিলেন। আজকের মতন এইটুকুই, নমস্কার। জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে
তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী।